প্রতিটা দিনই আসলে এখানে চ্যালেঞ্জের। প্রতিটা দিনই মৃত্যুর সাথে কোনো না কোনোভাবে পাঞ্জা লড়তেই হয়। অনেকের ধারণা যে মিশনে গেলে মনে হয় অনেক টাকা পাওয়া যায়। বাংলাদেশের অর্থনীতিতে আপনারা অনেক অবদান রাখেন। যদি একটু বুকিশভাবে বলি, আরো ধরি যদি আরো সোশ্যাল মিডিয়া প্রেক্ষাপটে অনেকেই মনে করেন যে মিশনে গেলে মনে হয় টাকা। আসলে কি টাকা নাকি নিজের জীবনটাই সেখানে প্রতিনিয়ত চলে যেতে পারে? তানিয়া শওকত একটি উদাহরণ দিলেন। নিশ্চয়ই আপনি সেই উদাহরণের সাথে আপনারও পরিচয় হয়েছে। এমন প্রতিনিয়ত ঘটনার মধ্যে দিয়েই আপনাদের সেখানে জীবনযাত্রার ব্যাহত হয় বা আপনাদের জীবনযাত্রাকে সম্পন্ন করতে হয়? খুব ভালো প্রশ্ন। ইউএন মিশনে আমরা যখন যাই, আমাদেরকে এখান থেকে আমাদের ব্যক্তিগত এবং আমাদের ন্যাশনালি আমাদের একটা আর্নিং হয়, বিকজ ইউএন যখন আমরা ফোর্স ডিপ্লয় করি, প্রত্যেক ট্রুপসের এগেনস্টে ইউএন থেকে একটা রিইম্বার্সমেন্ট করা হয়, এবং আমাদের যতগুলো বড় ইকুইপমেন্ট, গাড়ি এবং অন্যান্য বড় ইকুইপমেন্ট যেগুলো আমরা ডিপ্লয় করি, এটার জন্য একটা রিইম্বার্সমেন্ট সরকার পায়, এবং এটার পরিমাণটা বেশ ভালো। আমাদের বাৎসরিকভাবে এখন অ্যাভারেজে প্রায় ১৬০০ কোটি টাকার মতো আসে বাংলাদেশের অর্থনীতিতে। বাট আপনি যেটা বললেন, যে অনেকের মধ্যে ধারণা আছে, বিশেষ করে যাদের হয়তো জাতিসংঘ মিশন সম্পর্কে নলেজ এক্সপিরিয়েন্স একটু কম, তারা অনেকেই মনে করেন যে আমরা যাই টাকা উপার্জন করার জন্য। কথাটা মিথ্যা না, কিন্তু এই টাকা উপার্জন করার যে সিচুয়েশনের ভিতর দিয়ে, যে অভিজ্ঞতার ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়, এটা যদি কেউ যান, আপনি যেমন গিয়েছেন, আপনি গিয়ে হয়তো এটা ফিল করেছেন, এটা না গেলে কেউ বুঝবে না। আগের কথার সূত্র ধরে বলি, যে চ্যালেঞ্জগুলো বললো, জাতিসংঘ মিশন তো এমন কোনো দেশে হয় না যেখানে খুব শান্তিপূর্ণ পরিবেশ না, যেখানে একটা কনফ্লিক্ট হচ্ছে, বিরোধপূর্ণ, সংঘাতপূর্ণ, এবং ইউজুয়ালি ম্যাক্সিমাম দেশগুলোই হচ্ছে খুবই গরিব, তাদের অর্থনৈতিক কাঠামোটা ভালো না, সরকার কাঠামোটা ভালো না, পুরোটাই অনিশ্চয়তা। যেমন আমরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, আপনি গিয়েছেন, আমিও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছিলাম 2016-17-তে, ওখানে আমি একটি কন্টিনজেন্টের চিফ অপারেশনস অফিসার ছিলাম। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একটা দেশ হিসেবে আসলে সংগঠিত হতে এখনো পারে নাই, এখন কেবল হচ্ছে। সো আমরা যখন ওখানে যাই, একটা দেশের যে কোনো সাপোর্ট লাগে আমাদের, সেটা পাওয়া খুব ডিফিকাল্ট। গরিব দেশ হিসেবে তাদের নিজস্ব কোনো প্রোডাকশন নেই, বাজারে কিছু পাওয়া যায় না, দেশ থেকে আমাদের সব কিছু নিয়ে যেতে হয়। আর যেটা পরিস্থিতির অনিশ্চয়তা, অনেক ধরনের আর্ম গ্রুপ, এবং এদেরকে কোনো টু সাম এক্সটেন্ট যে সরকারি বাহিনীর ওখানকার আর্মির সদস্য কারা আর কে আর্ম গ্রুপ, এটাকে ডিস্টিংগুইশ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, এবং সিচুয়েশন খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমি যখন চিফ অফ অফিসার, আমাদের সাথে ওদের লোকাল যে গ্রুপগুলো ছিল তাদের সাথে আমাদের যোগাযোগ থাকতো, কারণ সবার সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয়। এরকম খুব ভালো একটা পরিবেশ। আমিও এরকম একটা নেগোসিয়েশনে গেলাম একটা আর্ম গ্রুপের সাথে করে, আমি সেই ক্যাম্প থেকে চলে এসেছি। ঠিক এক সপ্তাহ পরে হঠাৎ একদিন দুপুরে আমার কাছে ওয়্যারলেসে মেসেজ আসলো যে স্যার, আমাদের একজন পেট্রোল সদস্য মাথায় গুলি খেয়েছে। আমার অনেকক্ষণ লাগলো এটা বুঝতে, যে এত সুন্দর একটা পরিবেশ, কোনো গণ্ডগোল নেই, আমাদের সাথে কারো সম্পর্ক খারাপ নেই, আমাদেরকে কেন তারা গুলি করবে? যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে এই মেসেজটা আমার পর্যন্ত আসতে লেগেছে প্রায় 1.5 ঘন্টা, কারণ পেট্রোল কারোর সাথে কমিউনিকেট করতে পারছিল না। তো পরবর্তীতে আমাদের সেই সৈনিকটি মৃত্যুবরণ করে। বাট এই যে অনিশ্চয়তার কথা বললাম, আসলে ঘটনাটা কি হয়েছিল, ওখানে দুটো আর্ম গ্রুপের মধ্যে, তাদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে। তো যারা দুর্বল ছিল তারা আর কারোর উপরে যেহেতু তাদের মনের ক্ষোভ প্রকাশ করতে পারেনি, ওই সময় আমাদের পেট্রোলটা ওই এলাকাতে যাচ্ছিল, তারা তাদের উপরে ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করছিল, এবং এলোপাথারি গুলি করার কারণে হঠাৎ একটা গুলি এসে আমাদের একজন ড্রাইভারের মাথায় লাগে এবং সে স্পটে মৃত্যুবরণ করে। এই যে অনিশ্চয়তা, এবং একটা বছর ফ্যামিলি থেকে দূরে থাকা, এখন ইন্টারনেটের কল্যাণে আমাদের যোগাযোগ একটু ভালো হয়েছে, বাট একটা সময় এই যোগাযোগটাও ছিল না। যোগাযোগ থাকলেও একটা বছর একটা ফ্যামিলি, আমাদের অনেকেই যায় যাদের বাচ্চা খুব ছোট থাকে, ইভেন একদম নবজাতক বাচ্চা রেখে অনেকে গিয়েছেন। আমাদের নারী শান্তিরক্ষীদেরও এরকম অনেক চ্যালেঞ্জ হয়, তাদের ছোট বাচ্চাকে রেখে যেতে হয়, অনেকের অসুস্থ বাবা মা থাকেন, আত্মীয় স্বজন থাকেন, অনেক ধরনের ইস্যুস রেখে আমরা যাই। সো আমরা যে যাই, এটার যে পিছনে যে ত্যাগ তিতিক্ষা, এটা যদি কেউ ফিল না করেন। আমি একটু এটার সাথে অ্যাড করতে চাই, যেটা বলো মানি মেকিং বিষয়টাকে সবাই গুরুত্ব দেয় আমাদের দেশের মানুষ। এর সাথে আরো একটা বিষয় থাকে, আমি জাস্ট একটু বলি। আমরা যখন 1 বছর, তখন হাইতিতে কিন্তু প্রথম ন্যাশনাল ইলেকশন হয় ডেমোক্রেটিক গভর্নমেন্ট করার জন্য। আমরা যখনই এই ইলেকশন ঘোষণা হয়, তখনই কি হলো, রিবেল গ্রুপরা আমাদের ক্যাম্পে, যেহেতু আমাদের দায়িত্ব ছিল ওই কন্ডাক্ট করা ইলেকশনটা, এবং ওখানে ইলেকশন কিন্তু 3 দিন ব্যাপী হয়।
3 দিন ব্যাপী আমাদের ইলেকশন শুরু করার আগে আমাদের ক্যাম্পে মুহুর্মুহু তারা পাথর নিক্ষেপ করা শুরু করলো। আমাদের জানেন যে ক্যাম্পে সিকিউরিটি দেওয়া থাকে, এবং ওই সিকিউরিটি দিতে যে আমার একজন উইমেন পুলিশ, তার চোখে এসে একটা পাথর লেগে সে একটা চোখ অন্ধ এখন পর্যন্ত তার। তো সেই জীবনটাই সে বহন করছে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, এবং 3 রাত আমরা এই পরিবেশের মধ্য থেকে আমরা ইলেকশনটা করি, ন্যাশনাল ইলেকশন। তখন কিন্তু হাইতিতে ন্যাশনাল পুলিশ যেটা, তখন মাত্র ওরা প্রিপেয়ার করছে, আমরা ওদেরকে ক্যাপাসিটি বিল্ডিং এবং ওদের সব কিছু করার জন্য আমরা কাজ করছি। সো ন্যাশনাল পুলিশও তত স্ট্রং ছিল না সেই সময়, টোটাল ইলেকশনটাই আমরা করে দিয়েছি। তো এই যে একটা মেয়ে তার বাকি জীবন টাকার পাশাপাশি যে তার জীবনে একটা চোখ সম্পদ হারালেন, তো এটা একটা গল্প। আমাদের পুলিশের 24 জন কিন্তু মারা গিয়েছেন এই মিশনে গত 36 বছরে। সো আমি তাদের আত্মার শান্তি মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে একটা জিনিস বলি, আমরা শুধু টাকাটা যে আমাদের অর্থনীতিতে আনছি বিষয়টা কিন্তু তা না। দেখেন, এর সাথে আনছি কিন্তু আমাদের যে এক্সপেরিয়েন্স, আমরা যে আমাদের কমিউনিকেশন স্কিল আনছি, তারপরে আমাদের যে এখান থেকে যে আমরা যে রিস্ক ম্যানেজমেন্ট যে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো আনছি। সেই সাথে সাথে কিন্তু বীরত্ব, আত্মত্যাগ, হ্যাঁ, এগুলো আমাদের দেশের জন্য বয়ে আনছি। তো এই লিডারশিপ ক্যাপাসিটি সবচেয়ে বড়, যেটা লিডারশিপ ক্যাপাসিটি, যেটা এসে আমাদের ন্যাশনালি আমাদের পুলিশে আমরা কাজে লাগাতে পারছি। সো টাকার পাশাপাশি কিন্তু আমরা দেশের জন্য লিডারশিপ, কমিউনিকেশন স্কিলস, ডিসিশন মেকিংস অ্যান্ড দেশের জন্য যে সম্মান বয়ে আনছি তাকে মোটেও ছোট করে দেখার সুযোগ নাই। আর পারিবারিক বিষয়গুলো তো থাকলোই। থ্যাংক ইউ। একটা জিনিস জাস্ট একটু অ্যাড করি এখানে, যে দেশের সম্মান বা দেশের পরিচয়, বাংলাদেশের যতগুলো পরিচয় আমরা বিশ্বের পরিমণ্ডলে পরিচিত পজিটিভলি, তার মধ্যে এটা একটা সবচেয়ে বড়। যে জাতিসংঘে যখনই শান্তি রক্ষার কোনো একটা বিষয় আসে, যেমন এক্সাম্পল হচ্ছে এখন হাইতিতে একটা নতুন মিশন শুরু হবে, তো এখানে আমাদের একটা প্লেজ করা হয়েছিল, আমরা ট্রুপস পাঠাবো বলেছিলাম, বাট পরবর্তীতে এটা একটু গভর্নমেন্ট পর্যায়ে রিভিউ হচ্ছিল, বাট পরবর্তীতে এই মিশন যারা অর্গানাইজ করেছেন ওনারা আমাদের কাছে অনেক অনুরোধ করেছেন, এবং বাংলাদেশকে তারা একটা খুব স্ট্রং পার্টনার হিসেবে দেখছেন এই ডেভেলপমেন্টে। সো ওয়ার্ল্ডে যখনই জাতিসংঘ শান্তি রক্ষার বিষয় আসে, বাংলাদেশের নামটা সবাই খুবই গুরুত্বের সাথে এখানে বিবেচনা করেন।